নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা দেখে এই রাজ্যের তৃণমূলদের অর্থাৎ শাসক দলের শিক্ষা নেওয়া উচিত। কারণ অরবিন্দ কেজরিওয়াল আজও কিন্তু রেহাই পেল না। যতই এদিক ওদিক করুক, রেহাই পাচ্ছে না কেজরিওয়াল। তাই এই রাজ্যে তৃণমূলের সেই সমস্ত মাথাদের যারা অনেক দিন ধরে ইডির সঙ্গে সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি খেলা খেলছে, আটকাচ্ছে, তাদের সাবধান হয়ে যাওয়া দরকার। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন লিকার স্ক্যাম অর্থাৎ মদ কেলেঙ্কারি, ভাবতেও অবাক লাগে। ইন্ডিজোটের মাথাগুলো কারা? অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, এক একটা দল এক একটা স্ক্যামে জড়িত। আপ তো সরাসরি আপের মুখ্যমন্ত্রী এবং যিনি একদম এই আপের প্রতিষ্ঠাতা, মানে ওই কোম্পানির মালিক, সে পর্যন্ত জড়িত। লিকার স্ক্যামে সে জড়িত। এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কি কেসে জড়িত নয় সেটা নিয়ে ভেবে অবাক হয়ে যায়। অর্থাৎ একদম শিক্ষা থেকে শুরু করে চাকরি নিয়োগ কি বাদ আছে, বালি, গরু, কয়লা, মানে কোথাও বাকি নেই। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু তো বলেন যে এরা পায়খানা পর্যন্ত চুরি করে নেয়, মানে এই হাল। তো যাই হোক, যেটা বলছিলাম, অরবিন্দ কেজরিওয়াল 21 মার্চ মোটামুটি ইডি হেফাজতে চলে গেল। অনেক দিন ধরেই বলছিল কি করবেন, কি করছেন, কেন ডাকছেন, মানে সে বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমা। আমাকে ডাকছেন, কিসের বেসিসে ডাকছেন? আমাকে কি সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে, নাকি আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে ডাকা হচ্ছে, নাকি আমাকে অপরাধী হিসেবে ডাকা হচ্ছে, নাকি আমাকে ডাকা হচ্ছে আপের প্রতিষ্ঠাতা হিসেবে? কি হিসেবে আমাকে ডাকা হচ্ছে সেটা মেনশন করতে হবে। ইডির ভুল ধরাচ্ছিলেন বারবার। 9বার সমন পাঠানোর পরে যখন যায়নি, আর হাইকোর্ট যখন বলেছে আপনি যা কিছু করতে পারেন, অর্থাৎ তাকে গ্রেপ্তার করা যাবে না, মানে যাকে বলে রক্ষা কবচ যখন তুলে নিয়েছে, তখন ইডি খপ করে ধরে ঢুকিয়ে দিয়েছে। অনেক কান্নাকাটি, অনেক চেঁচামেচি, অনেক হইচই হলো। অতসী থেকে শুরু করে অনেকেই, আতিশি নামটা আবার বাংলায় অতসী পড়ে ফেলেছি, এটা আবার হিন্দিতে হবে আতিশি। তা আতিশি থেকে শুরু করে মানে কেজরিওয়ালের তৃণমূল বলে ফেলছিল, সব দল তো একই রকম টাইপের, মানে আপের নানা রকম নেতা নেত্রীদের কান্নাকাটি, চেঁচামেচি, হইচই, আন্দোলন ফান্দোলন সব আমরা দেখে নিয়েছি। কিন্তু 21 তারিখে মোটামুটি গ্যারেজ হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল। তারপরে তার স্ত্রী মাঝে মধ্যেই বার্তা দিচ্ছেন আর কি, মানে এরপরে আর কি লালু প্রসাদ যাদবের পরে যেরকম রাবড়ি দেবীকে আমরা দেখেছিলাম, এবার মনে হয় অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীকে দেখতে পাবো মুখ্যমন্ত্রী পদে। কারণ কেউ কারোর পদ অন্য কাউকে ছাড়ছে না, মানে চেয়ার ছাড়ছে না। আমার চেয়ার আমি আমার বউকে ছাড়বো, কিন্তু অন্য কাউকে ছাড়বো না, কারণ দলটা আমি তৈরি করেছি। এইরকম টাইপের চিন্তা ভাবনা আর কি। যেমন লালু প্রসাদ যাদব ছিল, বউকে দিয়ে গেছিল। অরবিন্দ কেজরিওয়াল জেলে আছে, বলছে আমি পদ ছাড়বো না, মানে আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়বো না। নিজেই কদিন আগে বলেছিল, মানে যখন শুরু হচ্ছে তখন বলছে বিজেপি, তারপর কংগ্রেস, এরা কি নিজের চেয়ার ছাড়তে পারবে? এরা ছাড়তে চায় না, কুর্সির মায়া এদের আছে। কিন্তু দেখা গেল সবচেয়ে বেশি কুর্সির মায়া রয়েছে যার, সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। এই লোকটার মিথ্যে কথা এত চারিদিকে আমরা দেখি যে মিথ্যে মিথ্যে আর মিথ্যেতে ভরে গেছে, মানে প্রতিটা ক্ষেত্রেই যেন মিথ্যে কথা বলে। শুরু করেছিল যে একদম পুরো জায়গা সমাজটাকে ক্লিন করব, ভারতবর্ষের লোককে নতুন স্বপ্ন দেখিয়েছিল। তার খুব কাছের কুমার বিশ্বাস, তিনি কিন্তু পার্টিটা ছেড়ে দিয়েছিলেন একই কারণে, কারণ অরবিন্দ কেজরিওয়ালের চারিত্রিক বদল হচ্ছিল বলে তিনি নিজে বলেন। তার প্রতিটা ভিডিও আমরা দেখি। তো সেই অরবিন্দ কেজরিওয়াল, যিনি ভারতবর্ষে সমস্ত কিছু বদলাতে চেয়েছেন বলে লোককে বুঝিয়েছিলেন, কিন্তু লোক অন্ধবিশ্বাস করেছে, যেমন এই রাজ্যে অনেকে বিশ্বাস করেন বা করেওছেন বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল কংগ্রেস অনেক কিছু পারবে। দেখা গেল সেই একই জিনিস, কিছুই পারছে না, উল্টে এখানে আবার বদনাম হয়ে গেছে। তো সেরকম অরবিন্দ কেজরিওয়াল, মানে অনেক কিছু করে সেখানে কিন্তু শেষ পর্যন্ত এই ইডির কাছে গিয়ে ধরা পড়লো। অর্থাৎ এই লিকার স্ক্যাম শুরু তো লিকারে হয়েছে, এরপরে আরও অনেক কিছু বেরোবে। যেভাবে এই রাজ্যে আমরা দেখেছিলাম, ওই যখন আমাদের শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলেন, আসার পরে তিনি শুরু করলেন না যে নারুলা ম্যাডাম, কয়লা পাচার। তারপরে দেখলাম ধাপে ধাপে অনুব্রত থেকে শুরু করে সমস্ত কিছু, মানে এই তৃণমূলের বাঘ আর কি, যে এখন তিহার জেলে বিড়ালের মতো মেয়া মেয়া করছে। শরীরের অবস্থা খুব একটা ভালো না, মানে শরীর ভেঙে গেছে, আর সেই চড়াম চড়াম ঘুর বাতাসা দড়াম দড়াম আওয়াজ আর বেরোয় না, এখন ফুসফাস আওয়াজ বেরোয়। তো সেই সব কিছুতে আমরা এখানে জানলাম অনেক কিছু স্ক্যাম। ঠিক সেভাবেই আপের কেজরিওয়ালকে আমরা একটা দেখলাম আজকে, সেটা হচ্ছে লিকার স্ক্যাম। সেই লিকার স্ক্যামের পরে এবার কোন কোন স্ক্যাম বেরোবে
সেটা দেখার বিষয়। তারপর না গানটার মতো হয় কোন কোন জায়গায় ব্যথা। তো এরকম টাইপের হবে যখন অরবিন্দ কেজরিওয়ালকে আমরা দেখেছি, তো সেই অরবিন্দ কেজরিওয়াল কিন্তু আজকে অনেক কিছু বলেছিলেন। 21 তারিখে তাকে গ্রেপ্তার করার পরে আজকে তাকে পেশ করা হয়েছিল আদালতে। আজকে নাকি তিনি, তার স্ত্রী বলেছিলেন, যে ধর্মপত্নী, তিনি বলেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকতে পারে কিন্তু তার আত্মা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা নিয়ে অনেকেই অনেক রকম ভিডিও তৈরি করেছেন, ভূতের সিন দিয়ে দিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়াল জেলে কিন্তু তার আত্মা বাইরে আছে, চোখ বন্ধ করুন, মেহসুস করবেন, মানে অনুভব করবেন। তো যাই হোক, এসব অনেক কিছু আমরা দেখলাম, হয় সোশ্যাল মিডিয়া অনেক হাসাহাসি হয়। এখানে কিন্তু হাসাহাসির কথা না, এখানে হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল নাকি অনেক কিছু এক্সপোজ করবেন। দেখা গেল শরৎ রেড্ডির কথা আপের আতিশি থেকে শুরু করে সবাই মোটামুটি আগে থেকেই ঢাক পেটাচ্ছিল, যে আতিশি বলছিল শরৎ রেড্ডি এই করেছে, শরৎ রেড্ডি টাকা দিয়েছে, শরৎ রেড্ডি ওই করেছে। সেই একই ঘেঁষাপিটা কথা, মানে একই কথা আবার গিয়ে আদালতে বললেন এক্সপোজ করবেন নাকি মোদিকে, করতে গিয়ে এক্সপোজ করলেন এটাই ওই শরৎ রেড্ডিকে নিয়ে, মানে এ কেন চাঁদা দিয়েছে। যাই হোক, লিকার স্ক্যামটা এখানে চাঁদা কেন দিল, ওই আমার নামে বলেছে, যে ধরা পড়েছে সে রাজসাক্ষী হয়ে কেন আমার নাম বলেছে, এটা হচ্ছে বড় ব্যাপার। অর্থাৎ কেউ যদি রাজসাক্ষী হয় কোনো একটা মামলার, যে মামলা জড়িত আছে অন্য কেউ, সে যদি নাম বলে তাহলে সেটা কেন গ্রাহ্য করা হচ্ছে। তিনি যুক্তি দিচ্ছেন যে এই রকম করে বললে পরে একটা চোরকেও ধরা উচিত নয়, মানে কেউ ধরা পড়লো, সে দিল রাজসাক্ষী বললো, কারোর নাম বললো, সেই চোরকেও গ্রেপ্তার করা উচিত নয়, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। তার মানে ওই দিল্লির চাঁদনি চোখের চোর না কোন চোখের চোর বললেন, তো ওই টাইপের চোরের চোখ কি বেহাদ্য হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল, এটা প্রশ্ন ওঠে। যাই হোক, এটা জোকসে পার্ট। কিন্তু একটা কথা আমি আপনাদের বলি, এই সমস্ত কথা বলেও কিন্তু ইডির কাছ থেকে বাঁচতে পারলো না, বা আদালতে বাঁচতে পারলো না। আদালত পরিষ্কার করে জানালো, বা ইডিও জানিয়েছে যে এই যে টাকা পয়সার লেনদেন, মানে টাকা কে কাকে ইলেকট্রনের বল্ট কিনে দিয়েছে, এটা তার পরের ব্যাপার, কিন্তু এই স্ক্যামের মধ্যে তারা জড়িত নয়। এই যে লিকারের এত দাম তোলা হবে, এত কর পড়বে, এত ট্যাক্স দেওয়া হবে, এই সমস্ত স্কিমটাই তৈরি করেছিল কে? অরবিন্দ কেজরিওয়ালের দল, তার সঙ্গে তার মন্ত্রীরা, তাই তারা জড়িত। এবং এখানে এই স্ক্যামটা নিয়ে আলোচনা করা হচ্ছে, কেন এতটা লিকারে দাম বাড়িয়ে দেওয়া হলো, এত ট্যাক্স বাড়ানো হলো, ট্যাক্সটা কমিয়ে দিয়ে কেন রিটেলারদের জন্য বাড়িয়ে দেওয়া হলো, এটা কেন করা হলো, এটা নিয়ে হচ্ছে স্ক্যাম। এই স্ক্যামটা নিয়ে চলছে তদন্ত। এবং তার সঙ্গে সঙ্গে ইডি জানালো 45 কোটি টাকা কিভাবে গোয়ায় খরচা করেছে এই আম আদমি পার্টি। তাই সব কিছু নিয়ে কিন্তু একটা জায়গা পরিষ্কার করে দিয়েছে যে আম আদমি পার্টির কেজরিওয়াল কিন্তু আর বেরোতে পারছে না, এবং তার জন্য তার ইডি মেয়াদ আবার 1 তারিখে, মানে 1 এপ্রিল ফুল না সেদিন আবার হয়ে যায়, 1 এপ্রিল অবধি তার ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে ইডি হেফাজতে সে রইল। এটা দেখে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের উচিত শিক্ষা নেওয়া। এই যে অনেকে দেখবেন ইডি ডাকছে, যাচ্ছে না, না যাবো না, ইডির কাজ করুক, আমি আমার কাজ করব, এই মানসিকতা ত্যাগ করতে হবে। ইডি চাইলেই ধরে নিতে পারে। আদালতে রক্ষা কবচ নিয়ে অনেকে বলেন আবার যে উখাড়লো, এসব উখাড়লো এসব বলবেন না। সঞ্জয় সিং এরকম কথা বলতেন যে আমাকে ধরে নিয়ে যান, কত সাহস আছে, ধরে নিয়ে যান, গেলে আমি চলে যাব। দেখে গেছে ধরে নিয়ে গেছে, আজও বেরোচ্ছে না। মানে যদি ইডি তুলে নিয়ে যায় আর বেরোয় না কেউ, কাজেই চিৎকার করার আগে ভাবা উচিত, বা যারা ইডি ডাকেতে এড়িয়ে যাচ্ছেন তাদের ভাবা উচিত। আজ এড়িয়ে যাচ্ছেন, কাল না অরবিন্দ কেজরিওয়ালের মতো গ্যারেজ হয়ে যায় কেউ না কেউ, যাকেই ডাকছে। প্রত্যেকের উচিত তদন্তে যাওয়া। কেন আমাদের ইউটিউবারদের তদন্ত করলে তো যেতেই হয়, শুদ্ধশীলকে যেতে হলো, শফিকুল দাকে যেতে হয়, সন্ময় দাকে যেতে হয়, আমাকে তো তুলেই নিয়ে গেছেন, বাদ দিন মানব গুহকে তুলে নিয়ে গেছেন, তো ডাকলেই তো যেতে হচ্ছে। যাচ্ছেন না কেন? আপনারা ভয় পান কেন? আমরা তো কই ভয় পাই না, চলে যাই। যাই হোক, আপনাদের জ্ঞান দেওয়ার লাভ নেই, আপনারা আপনাদের মতো কাজ করুন, যাবেন না। কিন্তু কেজরিওয়ালকে দেখে শিক্ষা নিন, আজও বেরোয়নি, এবার কবে বেরোবে কেউ বলতে পারছে না। এরপরে যে দিল্লির মুখ্যমন্ত্রী পদটা তার থাকবে, অর্থাৎ জেলের ভেতর থেকে সরকার চালাবে, এটাও মনে হচ্ছে হবে না, কারণ হাইকোর্টে এটা নিয়ে মামলা চলছে, এবং সেই রায়ও বেরিয়ে গেলেই সর্বনাশ। মানে আর হবে না সরকার চালানো জেল থেকে। মগের মুলুক, জেলে বসে সরকার চালাবো? জেলে বসে তো গ্যাং চালানো যায়, গুন্ডা গ্যাং, তোলা গ্যাং, এসব চালানো যায়, কিন্তু জেলে বসে সরকার চালাবো, এটাও ভাবতে হবে। আসলে ভাবতে হয় যখন এই টাইপের রাজনীতির নেতারা সামনে আসে, যারা একটা কোম্পানির মতো দল খুলে বসে রাখে, এবং সেখানে বসে তারা সর্বোচ্চ যা ইচ্ছে তাই মনে করে, ভারতবর্ষের আইন শৃঙ্খলা সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। বিদেশের লোকেরা কি বলছে সেটার দিকে তাকিয়ে থাকে, এবং বিদেশের কাছে ভারতের বদনাম করে। এদের জন্য বিদেশি সংস্থারা চিৎকার করে, আর ভারতবাসীরা ভাবে এরা গেলে, মানে জেলে গেলেই ভালো। বন্যেরা বনে সুন্দর, চোরটা চিটিং বা যেই হোক, যে প্রান্তেই থাক, তারা জেলে সুন্দর, এই কথাটা বারবার প্রমাণিত হয়। যাই হোক, এটাই ছিল আমার আজকের এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় প্রতিবেদনটা আপনার ভালো লাগলো তাহলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন। আর আপনি এই বিষয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষা আমি থাকবো, এবং আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আর আপনি যদি নতুন হন এই চ্যানেলে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন।
খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।